আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং, কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি। নির্বাচনে আসবে স্থিতিশীলতা, মিলবে সমস্যা সমাধানের পথ, বললেন তারেক রহমান। সরকারের কথায় মিলছে লক্ষ্যচ্যুতির ইঙ্গিত। নির্বাচন কমিশনের সার্ভার প্রতারক চক্রের খপ্পরে ব্যবহার করছে কর্মকর্তাদের ইউজার আইডি, তদন্তের পরও ধরাছোঁয়ার বাহিরে। সংস্কারের অভাবে বেহাল যশোরের শামসুল হুদা স্টেডিয়াম, খেলাধুলা ও প্রশিক্ষণ বন্ধ, সন্ধ্যা হলেই বসে মাদকের আড্ডা। ভারতের বিএসএফ এর হাতে 10 মাস ধরে বন্দী সাতক্ষীরার 5 মোয়াল, দুশ্চিন্তায় স্বজনরা দ্রুত ফিরিয়ে আনার দাবি। নিরাপত্তাজনিত কারণে 5 মাস পর হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসিরুল্লাহ জাহান জানাজা, লাখো মানুষের দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে ঘুমাতে না পারে সে ব্যবস্থা করা হবে। রোববারে গভীর রাতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিস্তারিত HM হিমেলের প্রতিবেদন। রাজধানীর বনশ্রীতে রোববার রাত 10:30টায় 3টি মোটরসাইকেল করে আসা দুর্বৃত্তরা এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় স্বর্ণ অলংকার ও নগদ টাকা। পরে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে মোহাম্মদপুরেও ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। রাত 11টায় রিকশায় যাওয়া 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা এবং ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায়। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল করে এবং সোমবার দুপুরের মধ্যে পদত্যাগ দাবি করেন। চলমান অবস্থা নিয়ে গভীর রাতে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই, এ ব্যাপারে আপনারাই আমার থেকে আরও ভালো বলতে পারবেন। আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন। যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আপনার পুলিশের অবস্থা কী ছিল, আনসারের অবস্থা কী ছিল, ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না, এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জানিয়ে তাদের ঘুম হারাম করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তিনি। দ্বার্থহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা পূরণ করতে পারলে এই প্রশ্ন ওঠে না। হিমেল, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের মধ্য দিয়ে তাৎক্ষণিক সব সমস্যার সমাধান না হলেও দেশে স্থিতিশীল অবস্থায় আসবে, সংকট সমাধানের কাজ শুরু করা যাবে। রোববার এ কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের অনেকের কথাবার্তায় মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত মিলছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয়। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের পরিবারের রাজনীতি দেশের মূলধারার রাজনীতি। সমালোচনা করেন আওয়ামী লীগেরও। তোমরা যে সাপ পুষতেছে সাপকে চেনো না, এরা কেউটা সাপের চেয়েও খারাপ। সুযোগ পেলে আবার সমল দেওয়ার জন্য দাঁড়াবে, সুতরাং সমলে বিনষ্ট করার জন্য প্রস্তুত হও। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাইসেন্স দিয়েছিল, আর আজকে বলতেছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। জনগণ চাইলে তোমরা কি করবা?
জনগণ চায় জিয়া রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে। এদিকে আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের রাজনীতি অস্থির হলে তার প্রভাব পড়বে অর্থনীতি সহ সব ক্ষেত্রে। সংস্কার নিয়ে তর্ক না বাড়িয়ে স্থিতিশীল পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। রাষ্ট্র পুনর্গঠন কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। সংসদবিহীন কোনো সরকারের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত সংস্কারই ঘোষণা করি না কেন, সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগে জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন, এমন রাজনৈতিক বিতর্কে যেতে চায় না নির্বাচন কমিশন। রোববার এ কথা জানান সিএসি নাসির উদ্দিন। উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহায়তা চান তিনি। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা এবং জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। কক্সবাজার প্রতিনিধি আব্দুর রহমানের সহায়তায় শিল রায়ের রিপোর্ট। রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উদ্বোধন ও মতবিনিময় সভায় অংশ নেন সিএসি নাসির উদ্দিন। এই সময় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট আয়োজনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জানান, জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এমন রাজনৈতিক বিতর্কে যেতে চায় না নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি, এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা বলেন নাই জাতীয় নির্বাচন হওয়া ডিসেম্বর নয় যাবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের প্রস্তুতি নিয়েই। আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। এদিকে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। এই জন্য জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করতে চায় ইসি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, আমরাও শুনছি। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। এছাড়া সংসদীয় আসন বিন্যাস পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে বলেও মনে করেন আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচনের যে আসন, সেই আসনটি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। প্রতারক চক্রের দখলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ইউজার আইডি ব্যবহার করে নাগরিকদের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। ফেসবুকে বিজ্ঞাপন, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিং এ লেনদেন করলেও ধরাছোঁয়ার বাহিরে চক্রের সদস্যরা। দুইবার তদন্তের পর জড়িত নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শনাক্ত করতে পারে কমিশন। আজিমের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল।
24 ঘন্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুক বিজ্ঞাপন দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদোয়ান। নিজেকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ দাবি করে 25,000 টাকার বিনিময়ে 24 ঘন্টার মধ্যে জন্ম তারিখ পরিবর্তনের আশ্বাস দেয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বরটি থেকে। সার্ভারতে এখনো পাবলিশ দেয়নি, আপনার বললাম না, বাকি টাকা দিলে মূল সার্ভারতে পাবলিশ দিলে মোবাইলে মেসেজ যাবে, এরপর আপনি ডাউনলোড দেবেন। এরপর একটি নয়, এলাকার একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ দিতে থাকেন রেদোয়ান। তবে সম্প্রতি টাকা নিয়েও কাজ করছে না নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর দাবি করা আতিক মাসুদ। অফিসে যাইতে চাই, তখন আবার সে আমাকে বলে যে অফিসে এসে লাভ নাই, আপনার সাথে তো আপনি তো আমার সাথে দেখা করতে পারবেন না, আর এখানে তো ঢুকতে পারবেন না। এবার ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদের মুখোমুখি হতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দেশ টিভি টিম। তবে সংশোধন বিভাগের 305 নম্বর রুমে নেই আতিক মাসুদ নামের কেউ। এখানের কর্মরতরা জানায় আতিক মাসুদের পরিচয়পত্র সংশোধন বাণিজ্য নতুন নয়। এসে বলে যে 305 নম্বর রুমের ঠিকানা দিয়ে রাখে, আসে বলে এখানে আতিক মাসুদ নামে কি আছে, আমরা বলি চিনি না জানি না, আবার চলে যায়। দেশ টিভির হাতে আসা নির্বাচন কমিশনের একাধিক তদন্ত প্রতিবেদন বলছে, সিলেটের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, ফরিদপুরের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও কুমিল্লার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনের ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব জাতীয় পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে, প্রতিটি পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইল ফোনে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষেই ওটিপি পাওয়া সম্ভব না। অবাক বিষয়, এমন কথা উল্লেখ করেও 3 আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকেই দায় মুক্তি দিয়েছে তদন্তকারীরা। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে পরিচয়পত্র সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি আমরা। ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত চক্রের সাথে। অনেকটা হতাশার সুরেই জানালেন মহাপরিচালক। তবে কেউ যাতে চক্রের কাছে না গিয়ে কমিশনে আসে তাই ব্যবস্থা না নিয়ে সেবার মান বাড়িয়েছেন তিনি। এমনটা বলে নিজেদের সাফাই গাইলেন হুমায়ুন কবির। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যারা কর্মকর্তা তারাও জড়িত। এখন আমি তো একজন লোকের বিরুদ্ধে প্রাথমিক যে প্রামাণিক সেগুলো না পাওয়ার আগে তো ব্যবস্থা নিতে পারছি না। এ চক্র নির্মূল আর জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে হুমকিতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি সহ মিয়ানমারের সব অংশীদারদের সঙ্গে কথা চলছে বলে জানালেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। রোববার তিনি জানান, সমস্যার সমাধান খুঁজতেই বাংলাদেশে আসা। আজ যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2 দিনের সফরের প্রথম দিনে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত। জানান, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতেই বাংলাদেশে আসা। My role is to work with all of the stakeholders involved in Myanmar. মিয়ানমার ইস্যুতে সকল অংশীদারদের সাথে কাজ করা আমার দায়িত্ব, সেটা ওই দেশের অভ্যন্তরে হোক বা প্রতিবেশী দেশে, যাতে মিয়ানমারের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক টেকসই সমাধান বের করা যায়। Myanmar-led inclusive sustainable solution. এই বিষয়ে মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধান সহ মিয়ানমারের পরিস্থিতি ঠিক করতে প্রতিবেশী রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী বা লড়াইকারী সব পক্ষের সঙ্গে আলোচনা করছে জাতিসংঘ। I've spoken with everyone. I've spoken with all voices and I'll continue to do so. আমি সবার সাথে কথা বলেছি, সব পক্ষের কথা শুনেছি এবং আমি তা করতে থাকব।
very complex and long-running crisis. সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জুলি। অন্যদিকে সপ্তাহের শেষের দিকে 3 দিনে সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 1,78,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 12টি হিসেবে 25 কোটির বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহ আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, 5টি ব্যাংক হিসেবে 17 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন এবং 3 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের রাসেলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। একই দিন দুদক চেয়ারম্যান আব্দুল মুমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে যশোর শামসুল হুদা স্টেডিয়াম। তদারকি না থাকায় হয়েছে খানাখন্দ। মাঠ ভরে গেছে বড় বড় ঘাসে। ম্লান হয়ে গেছে এক সময়ের জৌলুস ভরা স্কোরবোর্ড। সন্ধ্যা গড়ালেই বহিরাগতদের দখলে চলে যায় যশোর স্টেডিয়াম। গ্যালারির কোনায় বসে চলে মাদক সেবন। সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছে শামীম হোসেন। যশোরের একমাত্র স্টেডিয়াম শামসুল হুদা স্টেডিয়াম। একটা সময় বিভিন্ন একাডেমির নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হতো এখানে। বর্তমানে সংস্কারের অভাবে সেদিন আর নেই। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় গেল অক্টোবরে ব্যাপক জলাবদ্ধতার কবলে মাঠ নষ্ট হয়ে যায়। এতে নিয়মিত খেলা, অনুশীলন ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়রা। নষ্ট মাঠে এখন স্থানীয় বখাটেরা বসায় মাদক ও জুয়ার আসর। এসব নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে। স্টেডিয়ামের পরিবেশ হয়ে গেছে এখন নেশাগ্রস্ত। যারা নেশাগ্রস্ত আছে তারা জায়গা পায় না, বিধায় স্টেডিয়ামের ভিতরে আসে। এছাড়া স্টেডিয়ামে কোনো খেলাধুলা নাই। জরুরি মাঠটা ঠিক করা, মাঠে পানি বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, ঘাসগুলো অনেক বড়, কাটেও না। আমাকে দরকার একটু উইকেটটা ঠিক করে দিতে, মাঠের পরিবেশটা একটু ভালো করতে। জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে কমিটি না থাকায় প্রয়োজনীয় সংস্কার কাজ হচ্ছে না। কমিটি নাই, কমিটি না থাকার কারণে এই সমস্যাটা বেশি দেখা দিছে। সরকারের কাছে একটু আবেদন যেন এই মাঠটা খুব দ্রুত আমাদের সংস্কার করে দেয়, যাতে আমাদের ছেলেপেলে যাতে এই মাঠে সুন্দরভাবে খেলতে পারে। প্রাথমিকভাবে মিডফিল্ডে কিছু কাজ করা হয়েছে। শতভাগ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রাথমিকভাবে খেলাধুলা চালু করার জন্য মাঝখানে মাঠটা যে সংস্কার করার দরকার, সেখানে আমাদের মাটি দেয়া, সেটা ঘাস কাটা এবং সেটাকে পরিচ্ছন্ন করা, সেটুকু আমরা চালু করে আপাতত খেলাধুলাটা চালু করেছি। ক্রীড়া সংস্থার কমিটির সাথে আলোচনা করে কি কি জিনিসগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের জন্য এই বিষয়গুলো আমরা লিখব। প্রয়োজনীয় সংস্কার করে অচিরেই স্টেডিয়ামটি ব্যবহার উপযোগী হবে, এমনটি প্রত্যাশা যশোরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার সুন্দরবনের 5 মোয়াল ভারতের বিএসএফ এর হাতে 10 মাস ধরে বন্দী থাকায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। অতিদরিদ্র 5 মোয়ালকে মুক্ত করতে দুই দেশের সরকারকে আন্তরিক প্রচেষ্টা কামনা করছে জেলা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এদিকে সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে মোয়ালদের মুক্ত করা সম্ভব হলে বলেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তারা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। সাতক্ষীরার শ্যামনগরের 5 মোয়াল মধু সংগ্রহে গিয়ে গত বছরের 12 মে ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের ভারত অংশে ঢুকে পড়েন। এ সময় তাদের আটক করে নিয়ে যায় বিএসএফ। 10 মাস ধরে তাদের দেখা না পেয়ে যেন মৃত্যুর শোক বয়ে বেড়াচ্ছেন আটকে পড়া মোয়ালদের পরিবার।
আমার আব্বু সবসময় বৈধভাবে ইনকাম করে, কখনো অবৈধ কাজে জড়ায়নি। আমরা 4 বোন, আমার বাবার কারণে আমার ছোট বোন স্ট্রোক করে মারা গেছে। কিছু নেই, আমাদের কোনো কিছু দাবি নেই, আমরা বাবাকে চাই। মোয়ালরা কৈখালী ফরেস্ট স্টেশন দিয়ে 1 এপ্রিল মধু সংগ্রহে যান। আটকের বিষয়টি পরিবারের সদস্যরা প্রথমে টের না পেলেও দীর্ঘ অনুপস্থিতির পর খোঁজ খবর নিয়ে তাদের ভারতে বন্দী থাকার বিষয়টি জানতে পারেন। এই যে 5 জন ব্যক্তি, এরা হচ্ছে খুব গরিব মানুষ, এদের ফ্যামিলি খুব অসহায়, সেই হিসাবে আমরা এই 5 জনের কি মুক্তি চাচ্ছি। ভারত সরকার মানবিক বিবেচনায় বাংলাদেশি মোয়ালদের মুক্তি দেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। তাদের পরিবারবর্গ অত্যন্ত মানবিকতা এবং মানবতার সাথে তারা যুদ্ধ করছে, অত্যন্ত অসহায় হতদরিদ্র। এই 5 জন অসহায় হতদরিদ্র পরিবারের মুক্তির দাবি জানাই। ভারত সরকার ও বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আহ্বান রইল। মোয়ালদের মুক্ত করতে 2 দেশের সরকারের আন্তরিক প্রচেষ্টা কামনা করছেন সাতক্ষীরার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের উদ্যোগে কিছু কয়েদি ইন্ডিয়া থেকে ফিরে এসেছেন এবং তারা মুক্ত হয়েছেন, ফলে এই উদ্যোগটা আছে, শুধু দরকার সরকারের একটি প্রক্রিয়া। এদিকে কৈখালী ফরেস্ট স্টেশন অফিসার আব্দুস সুলতান এ বিষয়ে ঊর্ধ্বতনদের অবগত করছে না বলে অভিযোগ করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ। সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে মোয়ালদের মুক্ত করা সম্ভব হবে বলে আশা কর্মকর্তাদের। আইনগতভাবে এই করতে গেলে ওটা দরকার, তখন আমার অফিসে যেহেতু নাই, আমি ওনাদেরকে বলছি যে আপনারা ডিভিশন অফিসে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট বিভাগ যদি বিভাগ যোগাযোগ করে, আমরা আশা করি যে মানবিক কারণে এটা সুষ্ঠু সমাধান হবে। এরই মধ্যে বনজীবী পিতার শোকে প্রাণ হারিয়েছেন 1 মেয়ে। পরিবারগুলোর বিবেচনায় বাংলাদেশ ও ভারত সরকার তাদের মুক্ত করতে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 মাস পর 5 আগস্টে হত্যা চেষ্টার অভিযোগে কুষ্টিয়া 13 শিক্ষকের নামে মামলা করেছে সবুজ রহমান নামের এক ব্যক্তি। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষকদের নামে এমন মামলা মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ করে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তদন্ত সাপেক্ষে নিরপরাধীদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। ইফরান রানোয়ার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 11 ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার সবুজ রহমান নামে এক ব্যক্তি কুষ্টিয়া সরকারি কলেজ ও মহিলা কলেজের 13 জন শিক্ষক সহ 21 জনের নামে হত্যা চেষ্টার মামলা করেন সদর থানায়। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, 5 আগস্ট কুষ্টিয়া শহরের মেহেরজান রেস্টুরেন্টের সামনে এই শিক্ষকদের নির্দেশে তার উপর হামলা করে আসামিরা। ঘটনার 6 মাস পর এমন মামলার ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষকদের নামে এমন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আসলে যে মিথ্যা মামলাটা হয়েছে, আসলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষকরা ক্লাস নিতে পারছে না, তাদের অনেক প্রবলেম হচ্ছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। এই নিয়ে যে অর্থ বাণিজ্যটা হচ্ছে, এগুলো আমরা কোনোভাবেই মেনে নিব না। শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, একটি কুচক্রী মহল পুলিশের সাথে যোগসাজশে মামলা বাণিজ্যের উদ্দেশ্যে শিক্ষকদের নামে করেছে এমন মিথ্যা ও বানোয়াট মামলা। দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দাবি যে এই মামলার যদি সুরাহা না হয় অতি দ্রুত আমরা কলেজের সকল ক্লাস পরীক্ষা বর্জন করবে। আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, এরা এই তদন্তটা করে আমাদের যেন সুষ্ঠু একটা বিচার দিয়ে দেয়। এখন কে বা কারা কোন মোটিভ নিয়ে এই জাতীয় একটা ধিক্কারজনক কাজ করেছে বসে, সেটা এখনো আমাদের কাছে পুরোপুরি সুস্পষ্ট নয়। যদি এটা উদ্ধার করা সম্ভব হয়, তাহলে পরে এই বিষয়টার একটা সুন্দর সুরাহা করা সম্ভব হয়। আর এই মামলার বাদী সবুজ রহমানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি মামলার এজাহারে ব্যবহৃত মোবাইল নাম্বারটিও রয়েছে বন্ধ। তবে পুলিশ বলছে, কেউ অভিযোগ দিলে মামলা হতেই পারে, তবে তদন্ত সাপেক্ষে নিরপরাধীদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। তদন্ত করে আমরা দেখব যে এর সত্যতা কতটুকু আছে নাই। যদি সত্যতা না থাকে তদন্ত নাই, যদি তাদের সম্পৃক্ততা না হয় সে বিষয়ে আপনি নিশ্চিত থাকেন আমরা কোনো হয়রানি করব না। 5 আগস্টের 6 মাস পর তদন্ত ছাড়া কিভাবে 13 জন শিক্ষকের বিরুদ্ধে এমন মামলা গ্রহণ করলো পুলিশ, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ময়মনসিংহে বিড়াল প্রেমীদের নিয়ে হয়ে গেল ব্যতিক্রমী এক ক্যাট শো। বিদেশি দেশি 130টি বিড়ালের অংশগ্রহণের
অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনে বিড়ালের স্বাস্থ্য সচেতনতায় করণীয় সম্পর্কে জানতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। পোষা প্রাণী এবং মানুষের মধ্যে সম্পর্ক জোরালো করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। চোখে চশমা, কপালে টিপ, মুখে মেকআপ, শরীরে বর্ণিল পোশাক, এমন সাজসজ্জায় দেশি বিদেশি নানা প্রজাতির ১৩০টি বিড়াল। শনিবার ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের পার জয়নুল আবেদিন বৈশাখী মঞ্চে প্রফেসরস পেট কেয়ার নামের একটি সংগঠন আয়োজন করে ক্যাট শো। সেখানে বিড়ালের ক্যাটওয়াক, ভ্যাকসিনেশন, বেস্ট ক্যাট সিলেকশন, ফ্রি হেলথ চেক আপ দেওয়া হয়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি বিড়াল প্রেমীরা। আমি আমার পড়ার পাশাপাশি ওদের আদর করি, ওরা আমার অনেক শখের জিনিস। গেম টেম খেলার থেকে আমার মনে হয় ওদের সাথে খেলাটা ভালো, কারণ ওরা হচ্ছে কি বিশ্বস্ত করেনি, ওরা কখনো মানুষের মতো বেইমানি করবে না। ওদেরকে তো আমরা অনেক ভালোবাসি, নিজের সন্তানের মতো ভালোবাসি, আর বাসায় থাকে খুব মজা হয়, ডাকলেই ওরা চলে আসে। ব্যতিক্রম এই আয়োজন দেখতে ছুটে যান নানা বয়সী মানুষ। নানা প্রজাতির বিড়াল দেখে মুগ্ধ হন অতিথিরাও। ভিন্নধর্মী আয়োজন শুরু হয়েছে ক্যাট শো। এর আগে আমি আসলে এটা দেখি নাই কখনো, এবারই প্রথম। তাই ছেলেদেরকে নিয়ে আসছি, দুইটা ছেলেকে নিয়ে আসছি দেখার জন্য। আমি এখানে ক্যাট শো দেখতে এসেছি, আমার বিড়ালগুলো দেখে খুবই ভালো লাগছে। বিড়াল লালন পালনকারীদের সংঘবদ্ধ করার জন্য এই আয়োজন বলে জানিয়েছেন প্রফেসরস পেট কেয়ারের পরিচালক। এই বিড়ালকে যারা যারা বিড়াল পালেন তাদেরকে আমরা একসাথে নিচে আনার জন্য, আমাদের আগ্রহ করার জন্য, এবং ক্যাট শুধু লালন পালন করলেই হবে না, এর রোগবালাই এবং অন্যান্য যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা তাদেরকে জানাবো। এটাও কিন্তু মূল উদ্দেশ্য, আসলে এটা অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটা। দ্বিতীয়বারের এই আয়োজনে যেমন খুশি তেমন সাজ, প্রদর্শনী ও র্যাম শোতে কোকো, মিমি, মুলু, প্রিটি, ব্রাউনি, সিম্বি, জ্যাকসো, জোজো, পরি, মাল্লি, মিঠি, ইমু, লিউ, জলি সহ নানা নামের বিড়াল অংশ নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।